কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। তারা পশ্চিমবঙ্গে যারা লয়ার তারা সবাই দুষ্টু লোক। উনিও তো লয়ার, তা উনি নিজে কোর্টে গিয়ে লড়ুক না, উনি লড়ুক, উনি সেই দুষ্টু লোকের বিরুদ্ধে লড়ুক। দুষ্টু লোক মানে কি বলবো, ওনাকে সম্মান রেখেই বলছি, উনি একা ভালো লোক আর পশ্চিমবঙ্গের সবাই দুষ্টু লোক। যে কোর্ট তাহলে দুষ্টু লোকদের জন্য করছে, তাহলে যে কোর্ট মাননীয় বিচারপতিরা তাহলে কি দুষ্টু? তারা বলছে অদ্ভুত তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই তোমাদের চাকরি আমার রেডি আছে, তাহলে মুসলিম এই যে ওবিসি বেশি আছে তাদের চাকরি করতে দিচ্ছে না কোন দুষ্টু লোকগুলো? তাহলে তাদের ভোট না, ভোট সব মুখ্যমন্ত্রীকে দাও। আছে সংখ্যালঘু ভাই বোনদের আমি অনুরোধ করব যে আপনাদের ভালো করতে গিয়ে আজকের আপনাদের বিপদটা ডেকে আনলো। এখন আপনি দেখতে পাচ্ছেন কলেজে ভর্তি হচ্ছে না, মাধ্যমিক পরীক্ষার্থী কমে এসছে, কেন বলুন তো? তার কারণ সে বলছে আমার বড়দা তো এমএসসি বিএড চাকরি পায়নি, আমার দিদি এমএ বিএড চাকরি হয়নি, আমি ফালতু কেন পড়তে যাব, আমি পড়াশোনা করব না। বলছেন আমি সমস্ত ইমাম যারা আছেন যারা দেখছেন তাদের প্রত্যেককে সম্মান রেখেই বলছি, আপনারা কিন্তু মনে কষ্ট পাবেন না, সত্যিটাই আমি বলছি। এই ৩,০০০ টাকায় তাদের কিভাবে চলে? মুখ্যমন্ত্রী বলছেন দুষ্টু লোকের জন্য চাকরিগুলো আটকে আছে, তিনি দিতে পারছেন না। দুষ্টু লোকেরা গিয়ে কোর্টে মামলা ঠুকে দিচ্ছে, তার ফলে সমস্ত চাকরি আটকে গেছে। এমনকি তিনি ওবিসির কথাও বলছেন। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক কামাল হোসেন, কথা বলবো স্যারের সাথে। স্যার, বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরিগুলো আটকে যাচ্ছে, ওবিসির জন্য আটকে যাচ্ছে, এমনকি কোর্টে মামলা সবাই দুষ্টু লোকেরা মামলা ঠুকে দিচ্ছে, তার জন্য চাকরি দিতে পারছে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেউ কারোর নামে একটা মামলা করতেই পারে, কিন্তু সেটা তো কোর্ট বিচার করে দেখবে এটা ঠিক না বেঠিক। তাহলে হাইকোর্টে ও ডিগবাজি খাচ্ছে, আবার সুপ্রিম কোর্টও একই। এবং এই যে ওবিসি মামলা নিয়ে যেটা বলেছেন, সাধারণ যারা মানুষ তারা কিন্তু এটা দেখে এটা শুনে হাসছে। আপনার কাছে যেটা আমি শুনলাম, শুনে হাসছে। ওবিসি মামলাটা হয়েছে, ওবিসিটা কেন হচ্ছে কি গোলযোগ করেছে সেটা তো প্রকৃতপক্ষে একটা দুয়ারে সরকার টেবিল পেতেছে, সেখানে বসে যে যা পেরেছে সেরকম ভাবেই করে দিয়েছে। সুতরাং যারা সেন্ট্রালের যে ওবিসি যে যাদের আছে তাদের বাইরে থেকেও আরো বেশি করেছে, ৭৬ জনের মতো এরকমই। তাহলে এটা করতে গেলেন কেন? আমি হিন্দু ভাই বোন যারা এর ভিতরে আছেন এবং সংখ্যালঘু বেশি আছে, সংখ্যালঘু ভাই বোনদের আমি অনুরোধ করব যে আপনাদের ভালো করতে গিয়ে আজকের আপনাদের বিপদটা ডেকে আনলো। এবং শুধু আপনাদের বিপদ ডাকলো না, সারা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী 2016-র পর থেকে কোনো চাকরি হয়নি, তাদের প্রত্যেকের ভবিষ্যৎ অন্ধকার করে দিল, তাদের জীবনটাকে একেবারে পুরো কি বলবো বিপর্যয়ের মুখে। হ্যাঁ, দুষ্টু লোক মানে কি বলবো, ওনাকে সম্মান রেখেই বলছি, উনি একা ভালো লোক আর পশ্চিমবঙ্গের সবাই দুষ্টু লোক। যে কোর্ট তাহলে দুষ্টু লোকদের জন্য করছে, তাহলে যে কোর্ট মাননীয় বিচারপতিরা তাহলে কি দুষ্টু? তাহলে কি তারা এটা ইচ্ছা করে দুষ্টু লোকের কথা শুনেই তিনি কি এই রায়গুলো দিচ্ছেন? কোর্টে রায়ের মেরিট দেখছে, হিয়ারিং এর মেরিট হচ্ছে, মেরিটে তিনি বুঝতে পারছেন, তারা বুঝতে পারছেন যে না এটা হবে না। এবং আরেকটা কথা, যে এই ওবিসি মামলা নিয়ে কতটা যে সদিচ্ছা আছে সেটা শুনেছেন। একজন যে লাস্টে ফের করেছিল এই ওবিসি মামলার জন্য, হ্যাঁ, তখনই সে অনুপস্থিত কেন? তাহলে আইনজীবী ছিল না কেন? তাহলে উনি যে বলছেন যে না আমি খুব চাচ্ছি তোমাদের চাকরি দেবো, 2 লাখ 3 লাখ 10 লাখ চাকরি আছে, আমি বলছি যে মাদ্রাসার রেজাল্টটা বার করছেন না কেন? মাদ্রাসার রেজাল্টটা বার করুন। আর দ্বিতীয় কথা, এটা হয়তো অনেকে জানেন না, তারাও জেনে নিক, তাদেরকে সম্মান রেখেই বলছি, যে এই যে ওবিসি মামলার কোনো এফেক্ট হবে, ওবিসির কোনো এফেক্ট হবে না এই মামলার, যেগুলো অলরেডি প্রসেস চলেছিল, অর্থাৎ প্রাইমারি, সেটা অনেক আগে হয়ে গেছে। সুতরাং তার রেজাল্ট কেন বার করছেন না? কয়েক লক্ষ ছেলে মেয়ে কেন হতাশ হয়ে আছে? এবং এই জন্যেই এই দেখিয়ে দেখিয়ে কতদিন আর চলবেন? কতদিন আর সংখ্যালঘু তথা সমস্ত পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কতদিন এরকম কি বলে ললিপপ দেখাবেন? কতদিন ললিপপ দেখাবেন? যে কিভাবে উনি বলতে পারেন আমি জানি না, যে কিছু দুষ্টু লোক তারা পশ্চিমবঙ্গে যারা লয়ার তারা সবাই দুষ্টু লোক। উনিও তো লয়ার, তা উনি নিজে কোর্টে গিয়ে লড়ুক না, উনি লড়ুক, উনি সেই দুষ্টু লোকের বিরুদ্ধে লড়ুক।
বলেছিলেন যে আমি যে কোনো সময় গ্রাউন্ড করে আসতে পারি কোর্টে। হ্যাঁ, তা আসুক, উনি আসুন না, আসলে তো ভালো। তাহলে উনি যুক্তি দিয়ে বোঝান যে কিভাবে ওবিসি মামলা কেন, যেগুলো অরিজিনালি সেন্ট্রালের ওবিসির বাইরে, সেগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে সংখ্যালঘু ভোটটা আমি পেতে পারি। হ্যাঁ, এবং তার ভিতরে কিছু হিন্দু ভাই বোনেরও আছে, টাইটেল আছে, যাতে বিশেষ করে সংখ্যালঘুরা, দেখো তোমাদের আমি ওবিসি করে দিয়েছি, কিন্তু জেনারেল ছিল, ভালো ছিল। ওবিসি হয়ে গিয়ে, ওবিসি এ বি হয়ে গিয়ে তাদের যা কাট অফ মার্কস আসছে জেনারেলদের সমান কাট অফ আসছে, তাহলে তাদের জেনারেল হলে ভালো ছিল। এখন জেনারেল থাকলে তারা তো চাকরির পরীক্ষা দিতে পারতো। আসলে কিচ্ছু নয়, এই করে 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 যদি এই ইলেকশনটা পার হয়ে যায়, তাহলে বলে দেবো দেখো সংখ্যালঘু ওবিসি তোমাদের জন্য করেছি, সংখ্যালঘু ভাই বোন তোমাদের জন্য করেছি, দেখো এই ওবিসিটা কিছু দুষ্টু লোকের জন্য হলো না, তারপরে আমি তোমাদের চাকরি দেবো বলেছিলাম, কিন্তু দেখো তোমাদের চাকরিটা করতে দিল না, তোমাদের পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি করে দিল না। কিন্তু নিশ্চিত জানে পশ্চিমবঙ্গের সব আইনজ্ঞ সবাই জানেন যে যখন এই যে মামলায় এসএলএসটি 2016 মামলায় কোনো স্টে অর্ডার নেই, সেখানে নতুন বিজ্ঞপ্তি কেন দিচ্ছে না, প্রশ্ন এটাই। একদম, আইনজীবীরা বারবার পরিষ্কার করে বলে দিয়েছে কোর্টের তরফ থেকে কোথাও বলা নেই নতুন করে চাকরি নিতে পারবেন না, এরকম কোথাও কোনো জায়গায় নেই। তাহলে মুখ্যমন্ত্রী বারবার এই ফেক খবর ছড়াচ্ছেন কেন? এইটা একটা অদ্ভুত জিনিস, কারণ এই যে ওবিসিটা কি সেটা তো অধিকাংশ মানুষ তাদের সম্মান রেখেই বলছে, তারা তো জানেন না এবং তাদের জানার কথা নয়। তারা তো যেই বুঝতে পারছে, সত্যি তো মুখ্যমন্ত্রী বলছেন যে 5 লক্ষ 10 লক্ষ চাকরি রেডি, তাহলে কারা বলো তো গিয়ে মামলা করছে? এই ভোট দেবে না, সব ভোট মুখ্যমন্ত্রীকে দাও। কারণ যারা ওবিসি কনসার্ন যারা আছে তারা তো বুঝে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছে সেটা কতটা অসত্য কথা। এটা একেবারে পরিষ্কার। মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই আমি বলছি যে উনি সঠিকটা বলে দিক না, কারণ 1 মাস পিছিয়ে গেল কেন? যদি সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকারের, তাহলে ওখানে গিয়ে মাননীয় কপিল সিব্বল সেখানে গিয়ে বারবার ওটাকে মেনশন করতো। হ্যাঁ, 1 মাস পিছিয়ে গেছে, পুরো 1 মাস পিছিয়ে গেছে, তাহলে তো 1 মাস কোনো প্রশ্নই উঠছে না। তারপরে আবার ফের যদি আরেকটা ডেট নেওয়া যায়, হ্যাঁ আরেকটা যদি ডেট নেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে এই প্রধান বিচারপতি মে মাসের 13 তারিখে রিটায়ার হয়ে যাবেন, তাহলে ব্যাস আবার ফের নতুন হিয়ারিং হবে, যেভাবে স্কুল সার্ভিস কমিশন চেষ্টা করছে আর কি। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী যারা হতাশ হয়ে আছে তাদের মনের কথাটা কি ওনার একবার উনি ভাবছেন না? তারা যে কি কষ্টে আছে, কষ্ট করে তারা বিএড করেছে, ডিএলএড করেছে, বহুদিন তারা বসে, তাদের বয়স চলে গেছে। হ্যাঁ, এই যে আমার প্রশ্ন হচ্ছে কে, ওনাকে আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, ওনার বাড়ির লোকেদের বলুক না, ওনার বাড়ি যারা পড়াশোনা করছে তাদের বলুক না, তোমরা এই চা সিঙ্গাড়া করো, কেমন লাগে তখন বুঝতে পারবেন। একটা বাবা মা দেখবেন যে কষ্ট করে আমার সন্তানকে এমএ বিএড এমএসসি বিএড ডিএলএড করালাম, আমার সন্তানকে লোকজন বলবে তোমার সন্তান দেখো চা বিক্রি করছে। মুখ্যমন্ত্রী বলেছে চা বিক্রি করাই ভালো, সরকারি চাকরিতে অনেকগুলো প্রসিডিওর আছে, সেক্ষেত্রে কমপ্লিট করতে হয়, অনেক ব্যাপার আছে, তাতে চা বিক্রি করলে বেশি ইনকাম। মানে কথাগুলো কতটা যে হাস্যস্কর কথা সেটা আমজনতা বুঝতে পারছে। আমি যদি চা মুড়ি ঘুগনি বিক্রি করব, তাহলে আমি আর লেখাপড়া করব না, ক্লাস 6 থেকে করব। এখন যেটা করছে কি, এখন আপনি দেখতে পাচ্ছেন কলেজে ভর্তি হচ্ছে না, মাধ্যমিক পরীক্ষার্থী কমে এসছে, কেন বলুন তো? তার কারণ সে বলছে আমার বড়দা তো এমএসসি বিএড চাকরি পায়নি, আমার দিদি এমএ বিএড চাকরি হয়নি, আমি ফালতু কেন পড়তে যাব, আমি পড়াশোনা করব না। আপনি এর ভুক্তভোগী, কারণ আপনি কামাল হোসেনের কোচিং সেন্টার আপনারা প্রত্যেকেই জানেন, কেউ জানেন না নয়। বলছি স্যার, আপনারও তো নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রী কমে গেছে, কারণ কেন এখন তার চাকরি সেইভাবে দিশা দেখতে পাচ্ছে না, যে দিশা আপনারা এতদিন ধরে দেখিয়ে গেছেন। একেবারেই, আমি তো আগে দিন বললাম যে আগে যেমন এক একটা ব্যাচে 200-300, সেখানে দেখা যাচ্ছে 80-90-100। কারণ কারা আসছে সেখানে? মহিলাদের সংখ্যা বেশি। তার একটাই কারণ, মহিলারা দেখেছে যে আমার কোণঠাসা হয়ে যাচ্ছে, আমাদের একটা চাকরি দরকার। এবারে ছেলেরা কি করছে, সংসার বাঁচানোর জন্য, বাবার ওষুধ, মায়ের চিকিৎসা, এই জন্যেই সংসার,
তারা কি করছে, একটা প্রাইভেট কোম্পানিতে বেচারা চাকরি করছে, যা 6,000 7,000 8,000 10,000 হলো, মানে রক্ত ঘাম করে। অনেক ইন্ডাস্ট্রি হবে আমাদের রাজ্যে, ওইসব কথা বলবেন না। অনেক ইন্ডাস্ট্রি হবে, অনেক দিক থেকে আমরা এগিয়ে যাব। আচ্ছা, এটা তো অনেক বছর ধরে শুনে আসছি যে উনি বাইরে যাচ্ছেন, গিয়ে সেখান থেকে বড় বড় সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে আসবে বলছেন তো। তা কই সৌরভ গাঙ্গুলিকে এখানে এখানে উনি বলতে পারলেন না? সৌরভ গাঙ্গুলি তিনি বাইরে গিয়ে বললেন স্পেনে। তাহলে এখানে উনি কবে শুরু করবেন, নাকি ওই ভিত্তি স্থাপন করে দিয়ে চুপ করে বসে থাকবেন? তো এই যে ফ্যাক্টরি হবে, কারখানা হবে, এ গল্প আর কেউ বিশ্বাস করবে না। পশ্চিমবঙ্গ ভরসা রাখতে রাখতে তো 2016 থেকে এই 10 বছর তাদের তো বয়স চলে গেছে, তাদের শেষ হয়ে গেছে জীবন। আর কবে ভরসা রাখবে, আর কবে ভরসা রাখবে? এবং এই ওবিসি যা নিয়ে যা বলেছেন, এটা পুরো ভোটমুখী, যাতে সংখ্যালঘু ভোটগুলো সব আমার কাছে আসে। কারণ হ্যাঁ, যারা অনেকেই ওবিসি নিয়ে কনসাস না, অনেক মানুষ আছেন সংখ্যালঘুদের মধ্যে তারা ওবিসি নিয়ে জানেন না, তাদের সম্মান রেখেই বলছি। তারা বলছে অদ্ভুত তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই তোমাদের চাকরি আমার রেডি আছে, তাহলে মুসলিম এই যে ওবিসি বেশি আছে তাদের চাকরি করতে দিচ্ছে না কোন দুষ্ট লোকগুলো? তাহলে তাদের ভোট না, ভোট সব মুখ্যমন্ত্রীকে দাও। এইটা এইটা হচ্ছে কে, যাতে বাম্পার হয়, হিট হয়, সেইটা উনি এটা ভাবছেন। কিন্তু আশা করি এইটা শোনার পরে, এইটা দেখার পরে যারা দেখছেন তারা বুঝে যাবে, অন্তত তাদের বাবা মা কাকা কাকিমা চাচা চাচিমা সবাইকে দেখা, যে এটা হচ্ছে কি এই ঘটনা ঘটেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি জিজ্ঞাসা করবো, বলছি ইমাম ভাতাও তো দেওয়া হচ্ছে। আপনি যে দুধেল গাইদের ভোটের কথা কার্যত বলেন, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দুধেল গায়ে, আমরা বলছি না, সংখ্যালঘুদের কথা, তাদের তো ইমাম ভাতা দিয়ে দিচ্ছে, সবকিছু করছে। তো মুখ্যমন্ত্রী তো জানে 26-এ আমি 35% ভোট আমার ঘরে কেনা আছে, বাদ বাকি যা হলো হলো। শুনুন, তার জন্য তো জগন্নাথের মন্দির করেছেন। আমি আচ্ছা জগন্নাথের মন্দির করেছেন ঠিক আছে, ওই পুরীর যে জগন্নাথের মন্দিরে কোনো সংখ্যালঘু ঢুকতে পারবে না, তাহলে আমি কি ঢুকতে পারবো এখানে? তাহলে যখন আমি যদি ঢুকতে না পারি তাহলে জগন্নাথের মন্দির হলো, আর আমি যদি ঢুকতে পারি তাহলে জগন্নাথ মন্দির হলো না, তা ঢুকতে না পারলে জগন্নাথের মন্দির হলো। এটা খুব সহজ পদ্ধতি তো, যে ওই মন্দিরের যা রুলস রেগুলেশন সেটাতে এই মন্দিরে থাকতে হবে, খুব স্বাভাবিক। এই যে ইমাম সম্বন্ধে বলছেন, আমি সমস্ত ইমাম যারা আছেন যারা দেখছেন তাদের প্রত্যেককে সম্মান রেখেই বলছি, আপনারা কিন্তু মনে কষ্ট পাবেন না, সত্যিটাই আমি বলছি। এই 3,000 টাকায় তাদের কিভাবে চলে, এবং প্রায় জায়গা থেকে তারা আমাকে বলেছেন যে এই যে 3,000 টাকা সরকারের কাছ থেকে পাচ্ছি বলে অনেকে তাদের আর খাওয়াচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন ইমাম সাহেব তাকে আমাদের খুব রেসপেক্টেড, তিনি 3 বেলা বাড়ি ধরা থাকে, মুসলিম যারা প্রতিটা বাড়ি ধরা থাকে সেখানে খেয়ে আসেন, এবং অনেকে তাদের পয়সা দিত। যদি এই পদ্ধতি চলতো তাহলে এখনকার যুগে তাদের মিনিমাম পেত 7,000 8,000 10,000 টাকা পেত। কেন 3,000 টাকা তারা নিচ্ছে সেটা তাদের ব্যাপার, আমি বললেও তো আর হবে না যে এর ভিতরে কেন তারা নিচ্ছে। তাহলে তারা যদি ওটা থেকে সরে আসে, বরঞ্চ ওই 3,000 টাকা না দিয়ে যদি তার সন্তানদের চাকরির ব্যবস্থা করত, তাহলে ওই ইমাম সাহেব 2,000 1,000 টাকা ইমাম সাহেব আল্লাহ আল্লাহ রসুলের পথে কাটিয়ে দিত সারাটা জীবনটা। তাহলে বলছেন মুখ্যমন্ত্রী এটা দিয়ে আরো ক্ষতি করছে। এই যে ইমাম ভাতা তো এখন দেখুন একটা শ্রেণী তারা মনে করতে পারে যে হ্যাঁ হতে পারে, আমি আবার বলছি ইমামদের আমি সম্মান নিয়েই বলছি, তারা রেসপেক্টেবল, পার তাদের পিছনে নামাজ পড়ি, সম্মান করতে হয়, কিন্তু তাদের 3,000 টাকায় চলছে কি করে? চলবে না তো। এবং তাদেরকে আবার বলছি, তাদেরকে কেউ 3 বেলা ডাইরেক্ট খাওয়াচ্ছে না, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আগে ইমাম মানে আমাদের মুসলিম সমাজের কাছে খুব রেসপেক্টেড পারসন, প্রত্যেকে কিছু বাড়ি আত্মীয় স্বজন আলে তিনি তাকে দাওয়াত দেওয়া হতো। এখন তো সেটা হয় না, অনেকের হয় না। একই সাথে আমি বলছি, আজকে দেখা গেল হাউস স্টাফ এবং ডাক্তারদের যারা রয়েছেন জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন, তাদের 10,000 টাকা বাড়ানো হলো, এবং যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আছেন তাদের তাদের 15,000 টাকা বাড়ানো হলো। আমি বলি অন্যান্য রাজ্যে তো অলরেডি রয়েছে, অন্যান্য রাজ্যে অনেক বেশি, অনেক বেশি রয়েছে। এখন ডক্টরদের সন্তুষ্ট করতে হবে, এখন তো পদ্ধতি তো ওই ভাতা, মানে সারা জীবনের জন্য তারা যে কিছু একটা করে খাবে, তারা তো তবে সেটা তো তবে তারা মনে করবে হ্যাঁ আমরা
চাকরি করছি, রিটায়ার হয়ে গেলে আমরা পাবো, এই বলে দিলেন সংখ্যালঘু দপ্তর। এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর কি বললেন, এমএসকে এই এসএসকে যারা আছে তাদের বলেছে 65 বছর বয়স পর্যন্ত চাকরি করবে, আর তোমাদের শেষে কারো 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা আমি একেবারে এককালীন দিয়ে দেবো। তার এমনিতে তারা 10-11 হাজার টাকা মাইনে পাচ্ছে, তাদের সংসারও চলে না, টিউশনি করে খাচ্ছে। তাহলে লাস্টে শেষ বয়সে ওই 3 লাখ 5 লাখ টাকা নিয়ে সে কি করবে? এটা কি মানুষ বুঝতে পারছে না? কিন্তু সন্তুষ্টির রাজনীতি আর কতদিন চলবে? আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক কাজ করেছেন, কন্যাশ্রী, যুবশ্রী, অনেক কিছু করেছেন। শুধু এই যে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের জন্য যদি উনি কিছু নতুন কিছু পদক্ষেপ নেয় এবং সেটা গঠনমূলক পদক্ষেপ নেয়, তাহলে প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করে সসম্মানে ফিরিয়ে আনবেন। কিন্তু উনি যে ওবিসি মামলা এই ডক্টরদের এই বাড়ানো, সেটা অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। এবং ওই যে যারা বেচারে যারা সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ এইসব যারা আছে, এই বলেছেন, তাহলে আপনি নিলেন কেন ওদের? তাহলে আপনি ওদের নিলেন কেন? ওরা যদি কিছু করতে না পারে, দেখুন কলকাতা, হ্যাঁ সেই 20% ট্রেনিং কাদের? বাছাই বাছাই যারা মনে হয় রাজনীতি করে ভালো তাদেরকে নেবে, আর কি করবে? এবং এই যে থানাগুলোতে তো যাই, পুলিশের সঙ্গে বন্ধুত্ব আছে, যাই এমনি, সেখানে ওই যে সিভিকরা সব কিছুই করে দেয়, শিবিরে সব কিছুই করে। সুতরাং এই যে ওরা কিছুই জানে না, একটু অদ্ভুত ধরনের কিছুই জানে না, তাহলে রেখেছেন কেন? আপনার মাদ্রাসা শিক্ষা দপ্তরের তো এই যে মাদ্রাসার সার্ভিস কমিশনে যারা বসে আছেন, আমি তো বলবো তারা কিছুই জানেন না। আগের দিন তো বলেছি, আমার সঙ্গে চ্যালেঞ্জে আসুক, তারা কিছুই জানে না, তাহলে তাদেরকে ওখানে সরিয়ে দিক, যারা জানে তাদেরকে বসাক। একটার পর একটা কেস কাটছে মাদ্রাসায়। ট্রেনিংটা ওই যে 20% ট্রেনিং দেবে, এখন তারা কত 1 বছর না 1.5 বছরের একটা ট্রেনিং করে, আমি জানি না, 9 মাস না 1.5 বছরের ট্রেনিং করে, সেটা আমি এই মুহূর্তে জানি না, পুলিশ যারা আর কি। তা এর হচ্ছে কি ওই 10-15 দিনের ট্রেনিং করলে হয়ে যাবে। ডুমুর জলায় 3 দিনের একটা ট্রেনিং ছিল, দেখেছি। 3 দিনের ট্রেনিং এ তারা কি শিখবে? কি শিখবে? তার ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন আমি এত ওরকম গ্রিন করিডোর করে যাওয়া বা ভিআইপি যাচ্ছে বলে সব গাড়ি স্টপ করে দেওয়া, মানুষের অসুবিধা করা, আমি এটাকে ভালোভাবে নিচ্ছি না, এটা করবেন না, আমি জ্যামে থাকবো, কোনো অসুবিধে নেই। এটা উনি কথার কথা বলেছেন, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে প্রত্যেকটা স্টেটের এই সম্মানটুকু দেওয়া উচিত। আমি মনে করি যে মানুষের অসুবিধা কেন? উনি যেই আছে 5 মিনিট আগে রাস্তা ক্লিয়ার করে দিলে, উনি ওনার নবান্নে গেলে তবে তো কাজ কাম ঠিকভাবে হবে। তো এটা উনি সামনে মনে হয় ভোট আসছে, সেই জন্য হয়তো উনি বলেছেন। এটা শুনে খুব ভালো লাগলো, কিন্তু এটা কি হবে বাস্তবে? এটা কি বাস্তবে হবে যে আমরা যেমন যাই আমাদের আটকে দেয়, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তাহলে এটা কি বাস্তবে হবে? মানে পুলিশ যারা আছেন, পুলিশের যারা পদস্থ কর্তা, তাহলে উনি বলে দিক তাদের, আমি এমনি সাধারণ মতো যাবো আসবো, তাহলে তো খুব ভালো হয়ে গেল। বাহ, খুব ভালো হয়ে গেল। তা আমাদের মতো যাবেন আসবেন, খুবই ভালো, সবার সঙ্গে কথা বলবেন, খুবই ভালো। কিন্তু যা বলছেন সেগুলো কি বাস্তবে মিলবে? এই ওবিসি নিয়ে বাস্তবে মিললো না। সরকারি চাকরি বহুদিন ধরে শুনছি 10 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ আছে। যে সবচেয়ে অদ্ভুত লেগেছে আমার, দুষ্টু লোক, মানে আপনিও তো একজন লয়ার, আর অন্য লয়ারদের বলছেন দুষ্টু লোক, অদ্ভুত ব্যাপার। তো আপনি যান না, আমি বলছি আপনি লয়ার, আপনি যান, পড়ে চলে যান, গিয়ে আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে আসুন, মামলাটাকে ক্লিয়ার করে আসুন, হয়ে গেল।